কত দূরে নিয়ে যাবে বলো হে বিদেশিনী, চড়াই উতরাইবে চলেছি ধেয়ে, এমন করে কাউকে কখনো খুঁজিনি। আজকের ভ্রমণ পর্বে থাকবে মরুভূমি দেখার আসল মজা, যে পথ সাধারণত কোনো ট্যুর এজেন্ট আপনাকে নিয়ে আসবে না। ভিডিওটি দেখার শেষে আপনিই বিচার করবেন এখানে একদিন স্পেন্ড করবেন কি করবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস। আজকে নিয়ে যাব স্যামসন ডিউনস এ সমস্ত মজা নেওয়ার পর আসল মরুপথ দিয়ে এক ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে, যেখানে পাকিস্তানিরা ছেড়ে গেছে অনেকগুলো যুদ্ধ ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান। আরো দেখাবো জাগ্রত দেবী তানত মাতার মন্দির স্থল এবং ইন্দো পাক বর্ডারের সবচেয়ে কাছে যাওয়ার ইনফরমেশন ও ইন্দো পাক বর্ডারের দুর্লভ ছবি। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। রাজস্থান ট্যুরে অবশ্যই এই জার্নি ও দর্শনীয় স্থানগুলি দেখলে আপনার অনেক দিন মনে থাকবে। ডোন্ট মিস দিস জার্নি। এই কসম ডেজার্ট সাফারি ক্যাম্প ছেড়ে এবারে যাব লংগেওয়ালা। কসম সাফারি ডেজার্ট ক্যাম্প আমাদের খুব ভালো লেগেছে, অবশ্যই রেকমেন্ড করব। এখানকার কসম ভাই ভীষণ ভীষণ রকম ভালো। কসম ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে জিপ সাফারি, ক্যামেল রাইড, ইভিনিং স্ন্যাক্স, টি এবং ডিনার, ইভিনিং কালচারাল প্রোগ্রাম ও ব্রেকফাস্ট, এই নিয়ে দুটো টেন্টে আমাদের নিয়েছে ৬,০০০ টাকা। ক্যালকাটার এজেন্সি ধরে কোনো আসার প্রয়োজন নেই। খুব সুন্দর একটা প্রোগ্রাম করে চলে এলেই হবে। থর রিসর্ট, মরুভূমি রিসর্ট। এখানে অনেক রিসর্ট, অনেক রিসর্ট কাছাকাছি সমস্ত আছে। এইটা মরুভূমি রিসর্ট। দারুণ সুন্দর উইন্ডমিল গুলো ঘুরছে। ভারতের সর্ববৃহৎ উইন্ড এনার্জি এখানে তৈরি হয়। চারদিকে উইন্ড মিল ঘুরছে। এই পথ দিয়েই আমরা চলছি লংগেওয়াল। ক্যানেল ভাবা যায়। মরু প্রান্তরেও সরকার থেকে চেষ্টা করছে সিন্ধু নদের জল এনে গাছ লাগানোর। এই তার শুভ প্রচেষ্টা, সুন্দর প্রচেষ্টা, দারুণ লাগছে। মরুভূমির উপরে মরুদ্যান, অসম্ভব ভালো লাগছে। একটা অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে আমরা লংগেওয়াল বর্ডার ও তানত মাতা মন্দির দেখতে চলছি। দুদিকে দুদু প্রান্তর মরুভূমি, সুন্দর লাগছে। গাড়ি এত স্পিডে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, ভীষণ রকম সুন্দর যাচ্ছে। কারণ গাড়ির স্পিড কত? 100 पर चल रहा है। ও দারুণ দারুণ দারুণ। আমরা গৌরব ভাইয়ের সঙ্গে চলছি লংগেওয়াল বর্ডার, ভারত পাকিস্তান বর্ডার। একটা সুন্দর জার্নি করে দারুণ গতিতে এগোচ্ছে, কিন্তু কিছু মনে হচ্ছে না। দুদিকে দুদু প্রান্তর মরুভূমি আর মরুভূমি। মরুভূমির ভেতর দিয়ে আমরা ছুটছি গাড়ি করে। দূরে, আরো দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে সেথায় চলেছি কিসের অন্বেষণে? যাব যে কখন ওই সীমান্তে, সাঁজোয়া গাড়ি ছেড়ে গেছে যেথা পাকিস্তানি ওই মরু প্রান্তে। কিছু তাজা প্রাণ দিয়েছে বলিদান, গাও শুধু আজ তাদেরই জয়গান। ও ওপর নিচ এই ও বিউটিফুল।
আমরা এখন চড়াই উতরাই করে যাচ্ছি মরুভূমির মধ্য দিয়ে একটা সুন্দর জার্নি, লংওয়াল এবং তানত মাতা মন্দির। এই চড়াই উতরাই অসম্ভব ভালো, অসম্ভব ভালো, দারুণ। আমরা মরুভূমি পেরিয়ে সুন্দর মরুভূমি দেখতে দেখতে আমরা লংওয়াল বর্ডারে পৌঁছে গেছি। এই লংওয়াল বর্ডার একটা করুণ কাহিনী রেখে গেছে। 1971-এ মেজর কুলদীপ সিং এর নেতৃত্বে মাত্র 120 জন সোলজার নিয়ে ভারত আটকে দেয় পাকিস্তানকে। না হলে হয়তো এতদিনে জয়সালমীর ওরা দখল করে নিত। সেই পাকিস্তানের ট্যাঙ্কগুলো যুদ্ধের পরে এরা রেখে গেছে। এই পাকিস্তানের ট্যাঙ্ক এবং এই স্মৃতিসৌধ এখনো সেই করুণ কাহিনী ছবি রেখেছে। মেজর কুলদীপ সিং চাঁদপুরি 23 পাঞ্জাব রাইফেলস এর অফিসার ছিলেন। 4 ডিসেম্বর 1971-এ 21 জন সৈন্য নিয়ে যখন পেট্রোলিং করছিলেন 638 নম্বর পিলারের কাছে, তখন তারা লক্ষ্য করেন পাকিস্তানি সৈন্য এগিয়ে আসছে। মেজর চাঁদপুরি লংওয়ালকে বাঁচানোর জন্য মাত্র 120 জন সৈন্যকে পুশ আপ করতে থাকেন ও এক বাংকার থেকে অন্য বাংকারে যেতে বলেন। তার সাহসিকতা ও প্রেরণামূলক নেতৃত্বের জন্য পরদিন সকাল পর্যন্ত প্রায় 2000 পাকিস্তানি সৈন্যকে ঠেকানো সম্ভব হয়। 5 ডিসেম্বর 1971-এ ভোর 4:30টায় 23 পাঞ্জাব রাইফেলস ওদের T-59 ট্যাঙ্ক এবং একটি সেনা বোঝাই অফিসার জিপকে ধ্বংস করতে সমর্থ হয়। এরপর ইন্ডিয়ান এয়ারফোর্স এসে পাক ট্যাঙ্কগুলি ধ্বংস করে ওরা পিছু হটতে বাধ্য হয়। 3 জন ইন্ডিয়ান সোলজার মৃত্যু হয় এবং 3 জন জখম হন। পাক বাহিনীর 179 জন সৈন্য মারা যায় এবং 34টি ট্যাঙ্ক ধ্বংস হয়। প্রথমে আমরা এখানকার সুন্দর মিউজিয়ামটি দেখলাম, তারপর এখানকার গায়ে কাঁটা দেওয়া অডিও ভিজুয়াল শো দেখতে এলাম। भारत ने कश्मीर में होने वाले हर पाकिस्तानी हमले का मुंह तोड़ जवाब दिया और भारत को तोड़ने की कोशिश करने वाला पाकिस्तान हर बार अपनी कोशिश में नाकाम हुआ। भारत को तोड़ने का सपना देखने वाला पाकिस्तान सन 1971 में खुद ही टूट गया। दुश्मन सामने खड़ा है, हमारे ऑफिसर वो पूरे टैंक रेजिमेंट के साथ है। कमान ने हमें फौज छोड़कर पीछे हट जाने के लिए कहा है, मगर फिर भी आखिरी फैसला मुझ पर छोड़ा है और मैंने फैसला ये किया है कि मैं जैसे कुलदीप सिंह अपनी फौज छोड़कर नहीं जाऊंगा। অসাধারণ সাহসিকতা এবং নেতৃত্বের জন্য মেজর চাঁদপুরিকে ভারত সরকার মহাবীর চক্র প্রদান করে। দেখতে দেখতে এতটাই মুগ্ধ হলাম এবং পাকিস্তানের প্রতি ঘৃণা ও দেশের সৈন্যদের প্রতি শ্রদ্ধা থেকে সবাই একসঙ্গে জয় হিন্দ, বন্দে মাতরম বলে উঠলাম। সুন্দর লাগলো। এখানেই বড় সিনেমাটা শুটিং হয়। বড় সিনেমার শুটিং প্লেস। এরপর আমরা গেলাম লংওয়ালা ওয়ার মেমোরিয়াল দেখতে। এখানে একজন বাঙালি সুবেদার সঙ্গে পরিচয় হয়, তিনি সব ঘুরিয়ে দেখালেন। এগুলো পাকিস্তানের ছেড়ে যাওয়া যুদ্ধ বিমান। 1971 এর যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়।
সেজন্য সিম্বলিক হিসেবে বিমানগুলোর মুখ ডাউন করে রাখা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে টিন দিয়ে ঘেরা, ওই টিন দিয়ে ঘেরা অংশটাতেই অ্যাকচুয়াল যুদ্ধ হয় ভারত পাকিস্তানের সঙ্গে। এই লাঙ্গেয়ালে এই পজিশনে যুদ্ধ হয়। ধুধু মরু প্রান্তর, বালি রাশি রাশি জমা আছে বিস্তর, তারই মাঝে ছায়া তলে উট দাঁড়িয়ে মাথা তুলে। আমরা চলে এলাম তানক মাতা মন্দির। রাজস্থানের জয়সলমের জেলায় এটি একটি হিন্দু মন্দির। ভারত পাক সীমান্তের খুব কাছে শ্রী মাতেশ্বরী তানত রায় মন্দির তানত গ্রামে অবস্থিত। প্রাচীনতম চারণ সাহিত্য অনুযায়ী তানত মাতা হল পাকিস্তানের বালুচিস্তানে সতীপীঠে হিংলাজ মাতার এক অবতার এবং যুদ্ধের দেবী। 1965 সালের ভারত পাক যুদ্ধের পর এর গুরুত্ব অনেক বেড়ে যায়। যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের সাদেয়ালা পোস্টের কাছে হামলা শুরু করে। গোটা গ্রাম পাক বোমার আঘাতে ধ্বংস হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে মন্দিরের দিকের গ্রেনেড এবং বোমাগুলো লক্ষ্যভ্রষ্ট হয় এবং একটিও ফাটেনি। যুদ্ধের পর থেকে বিএসএফ জওয়ানরাই এখানে পূজা ও আরতি সহ মন্দিরের পরিচালনার দায়িত্ব নেয়। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় তানত আবার আক্রান্ত হয়, কিন্তু এবার আক্রমণকারী ট্যাঙ্কগুলি বালিতে আটকে পড়ে। এই যুদ্ধের পর লাঙ্গেওয়ালা যুদ্ধ বিজয়ের বিজয়স্তম্ভ মন্দির প্রাঙ্গণে তৈরি করেন সেনাবাহিনীরা। অডিও ভিজুয়াল হলে বুকে কিছু ওয়েপন দেখলাম, এরপর ছোট্ট একটু লাইনে দাঁড়িয়ে যাওয়া। মন্দিরের পাশেই কাউন্টার, যে কাউন্টার থেকে একটি ফর্ম নিয়ে ভিজিটার্স ও ড্রাইভারের নাম ও আধার নাম্বার লিখে দিয়ে দিলে ওরা ইন্দো পাক বর্ডারে যাওয়ার পারমিশন দেয়। কোনো প্রবলেম নেই, কোনো পয়সা লাগে না, তাই করলাম। যে উট দেখতে পাচ্ছি, এই উট দেখতে পাচ্ছি, হ্যাঁ মরুভূমিতে উট। আমরা চলছি বর্ডার, ইন্দো পাক বর্ডার। আমরা তানত মাতার মন্দিরে এই পারমিশন নিয়ে তবে ইন্দো পাক বর্ডারে চলছি। এই আমরা চলে এসেছি ইন্দো পাক বর্ডারে। তানত মাতা মন্দির সেরে একটা পারমিশন নিয়ে ইন্দো পাক বর্ডার আমরা সবাই চলছি। আর একটু যতটা ভেতরে যাওয়া যায়, ইন্দো পাক বর্ডারের যতটা ভেতরে যাওয়া যায়। আর একটা সিকিউরিটি জোন, এই ভেতরে সাধারণত অ্যালাউ করে না, শুধুমাত্র বিএসএফ এর পরিবার বর্গ ছাড়া। আমরা একজন বাঙালি সিকিউরিটিকে বলে বর্ডারের খুব কাছে চলে এলাম। বর্ডারের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে অ্যালাউ নেই, তবু তুলছি। ওই যে সাদা থাম, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল বর্ডার। কাঁটাতারের ওপাশে বর্ডার, কাঁটাতার থেকে 150 মিটার ওপাশে পাকিস্তান। ওই সাদা অংশটাই হচ্ছে বর্ডার। আমরা একদম কাছে চলে এসেছিলাম বর্ডারের কাছে। এই ওয়াচ টাওয়ারে উঠে ইন্দো পাক বর্ডার দেখা যায়, তাই এখানে উঠে দেখার চেষ্টা করছি। পশ্চিমের রাজ্য, বড় আয়তনের রাজস্থান, কাঁটাতরের ওপারে পড়শি পাকিস্তান। থাকতে দেবে না ওরা শান্তিতে তোমায়, সন্ত্রাস ওদের জন্ম রক্তে, সার্জিক্যাল স্ট্রাইকেই থাকে ওরা জব্দে। বর্ডার লাইন, এই যে সাদা পিলার দেখা যাচ্ছে, ওটাই অ্যাকচুয়াল ইন্ডিয়া পাক বর্ডার। টাওয়ার দেখা যাচ্ছে, এই যে পাকিস্তানের ওয়াচ টাওয়ার আর আমাদের ওয়াচ টাওয়ার। এইখানে এই ফ্ল্যাগ উঠছে, গাছটা দেখা যাচ্ছে, ওটা পাকিস্তানের গাছ।
আর আমাদের আরেকটি ওয়াচ টাওয়ার, এরকম 500 মিটার অন্তর ওয়াচ টাওয়ার আছে। আর কাঁটাতারের ফেন্সিং, ইলেকট্রিক যুক্ত কাঁটাতারের ফেন্সিং। এখানে অনেক বাঙালি সিকিউরিটি আছেন। বিএসএফ দ্বারা পরিচালিত ক্যান্টিনে আইসক্রিম ও টেস্টি সিঙ্গারা খেয়ে কিছুটা রেস্ট নিলাম। আজকের এই জার্নি ও স্থানগুলি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন। পরের পর্বে দেখা হবে মহান সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি সোনার কেল্লার শুটিংয়ের জায়গা ও জয়সলমের ফোর্টের আরও অনেক তথ্য দেখতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওগুলো লিংক দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন। এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সহ দেবাশিস ও সহকারী